প্রস্তুত হও রহস্য, রোমাঞ্চ এবং অ্যাকশনে ভরপুর এক দুর্দান্ত কোরিয়ান ড্রামার জন্য, যেখানে দক্ষিণ কোরিয়ার এক ধনী ব্যবসায়ী যিনি দিনের বেলায় প্রতিষ্ঠানের মালিক আর রাতের বেলায় হয়ে ওঠেন একজন গোপন গোয়েন্দা। ঠিক এমন সময় তার জীবনে আসে এক রহস্যময়ী নারী, যার চোখে ছিল অবিশ্বাস্য এক সুপার পাওয়ার। চাইলেই বহুদূরের কিছু নিজের চোখে সে জুম করে দেখতে পারত, আর তার সাথে থেকে সমাধান করতে হবে এক ভয়ঙ্কর কেস। তাদের প্রতিটি পদক্ষেপ ছিল বিপদ, উত্তেজনা আর হুমকি। তারা জানতো না যে এই কেস তাদের জীবনকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে। তাদের এই শ্বাসরুদ্ধকর যাত্রায় থাকবে এমন কিছু রোমাঞ্চকর মুহূর্ত যা আপনাকে পুরোপুরি মুগ্ধ করবে। তো যদি আপনি এমনই কে ড্রামার ভক্ত হয়ে থাকেন তাহলে এই ড্রামা কোনোভাবেই মিস করা যাবে না। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই অসাধারণ গল্পে ডুব দেই। গল্পের শুরুতে হিরোইনের এন্ট্রি হয়, যার নাম হচ্ছে সারা। ছোটবেলা থেকেই তার কাছে একটা স্পেশাল পাওয়ার আছে। সে দূরের জিনিস জুম করে আর খুব কাছে থেকে দেখতে পারে, তাও আবার আশ্চর্যজনক স্পষ্টতার সাথে। শুধু এতটুকুই নয়, সে যে জিনিস জুম করে দেখে তার পেছনে কি আছে সেটাও দেখতে পারে। নিজের এই সুপার পাওয়ারের ফায়দা ওঠানোর জন্য সে একটা ক্যাসিনোতে কাজ করে, যেখানে চিটিং আর জালিয়াতি ব্যাপক হয়। সারা নিজের পাওয়ার দিয়ে ওই চিটারদের খোঁজ করে আর নিজের বসকে বলে দেয়। একদিন সেখানে একটা মেয়ে তার ড্রিঙ্কের গ্লাসের নিচে কিছু লুকিয়ে চিটিং করে। অন্যদিকে একটা ছেলে তার শার্টের হাতার ভেতরে একটা কার্ড লুকিয়ে চিটিং করে। সারা তাদেরকে দেখে নেয় আর তাড়াতাড়ি সিকিউরিটিকে ইনফর্ম করে দেয়। তো বন্ধুরা, এটাই হলো সারার প্রতিদিনের কাজ। একদিন ক্যাসিনোতে চোর আসে আর টেবিল থেকে কিছু কয়েন চুরি করে। সারা সিকিউরিটিকে ইনফর্ম করতেই যাবে, তখনই হোয়াইট ড্রেস পরা একটা লোক এসে চোরের কাছে বসে। তাকে দেখে সারার মনে হয় সেও চোরের সাথে মিলে আছে। তাই সারা তাদের দুজনের কাঁধে হাত রেখে বলে, তোমরা দুজন তো ধরা পড়ে গেছো, চুপচাপ যদি ভেতরে আসো তাহলে পুলিশের মার খেতে হবে না। কিন্তু এই হোয়াইট ড্রেস পরা লোকটা তো রেগে যায় এই কথা শুনে আর বলে, তুমি জানো আমি কে, আমার স্ট্যাটাস কি তোমার জানা আছে? সারা বলে, তুমি যেই হও না কেন শুধু ভেতরে চলো, না হলে সবার সামনে তোমার স্ট্যাটাস উপরে ফেলে দেব। এটা বলে সারা দুজনকে একটা রুমে নিয়ে যায় আর বলে, শোনো, কিছুক্ষণ পর আমাদের ম্যানেজার আসবে, ততক্ষণ এখানেই বসে থাকো। তখন হঠাৎ সারার মনে হয় এই চোরকে তো আমি কোথাও দেখেছি। আসলে সারা যখন ক্যাসিনোতে আসছিল তখন সে একটা পোস্টার দেখেছিল, যেখানে ছিল এই চোরের ছবি আর লেখা ছিল যে এই চোরকে ধরতে পারবে তাকে 5 লাখ ইনাম দেওয়া হবে। সারা অনেক খুশি হয় আর বলে, চলো আজ আমার 5 লাখের লটারি লেগে গেছে। তারপর সারা ওই হোয়াইট ড্রেস পরা লোকের চুল আর মোচ জুম করে। সারা তাড়াতাড়ি জেনে যায় দুইজনই নকল, তাই আমি সোজা পুলিশকে জানাবো। এই বলে সারা বাইরে গিয়ে দরজা লক করে। তো বন্ধুরা, এই হোয়াইট ড্রেস পরা আসলে অন্য কেউই নয়, বরং এই গল্পের হিরো। তার নাম হচ্ছে ডন। তার ব্যাকগ্রাউন্ড হলো সে অনেক বড় কোম্পানির সিইও, কিন্তু সিইও হওয়ার পরেও সে অভিনব পোশাক পরে এখানে কি করতে এসেছে? আসলে সে একটা নেকলেস খুঁজছে, যেটা তার বাবা তার মাকে গিফট করেছিল। কিন্তু নেকলেস পরার পর তার মাকে কেউ মেরে ফেলেছিল আর ওই নেকলেসও মিসিং হয়ে যায়। এই ঘটনা ঘটার 20 বছর হয়ে গেছে। ডন এখনো ওই নেকলেস খুঁজে যাচ্ছে। দিনে সে একজন সিইও আর রাতে একজন ডিটেকটিভের মতো সে কাজ করে, শুধু ওই নেকলেসকে খুঁজে বের করার জন্য। আর সে কোনোভাবে জানতে পেরেছে যে ওই নেকলেস আন্ডারওয়ার্ল্ডের একটি নিলামে বিক্রি হতে যাচ্ছে। তাই ডন একজন বৃদ্ধ লোক সেজে ওই নিলামে যায়। কিন্তু ডন জানতো না যে ওই নেকলেস কার কাছে আছে, নেকলেসটা কে কে বিক্রি করছে। তাই ডন সোজা সার্ভার রুমের দিকে যায়, যেখানে ডন ওই ইনফরমেশন জানতে পারবে যে কোথায় আছে ওই নেকলেস আর কার কাছে আছে। যাওয়ার সময় ডনকে একটা গার্ড ধরে ফেলে। ডন গার্ডকে মেরে বেহুশ করে সামনের দিকে এগিয়ে যায়। এর মধ্যেই সেখানে আরো গার্ড চলে আসে। কিন্তু বন্ধুরা, আমাদের এই ডন মার্শাল আর্টও জানে। ডন এখানে একাই গার্ডদেরকে মেরে অবশেষে সার্ভার রুমে পৌঁছে যায় আর সেখানে কিছু খুঁজতে থাকে। তখনই কারোর আসার শব্দ শুনে সে লুকিয়ে পড়ে। আসলে একজন মহিলা ভেতরে আসে আর মনে হয় সেই নিলাম করাচ্ছে। মহিলাটির কুকুর ডনকে দেখে ফেলে আর তার সাথে খেলা শুরু করে, কারণ ছোটবেলা থেকে ডনের কুকুর অনেক পছন্দ, এজন্য হয়তো তাকে কুকুরটা আঁকড়ে ধরেছিল। এরপর কোনো রাস্তা না পেয়ে ডনকে ওই মহিলার সামনে আসতেই হয়। মহিলাটি বলে, তুমি সত্যি অনেক সাহসী যে এতটা ভয়ানক জায়গায় এসেছো আর এখানকার তথ্য চুরি করে পুলিশকে দিতে চলেছ। ডন বলে, না না, আমার শুধু একটা ইনফরমেশন চাই, যদি আমি সেটা পেয়ে যাই তাহলে আবার ফিরে যাব। এসব কিছু পুলিশদের বলা এটা আমার ইচ্ছে নয়। এর মধ্যে ওই মহিলা ড্রয়ার খুলে আর একটা বন্দুক হাতে নেয়। সে ডনকে শুট করার চেষ্টা করে, কিন্তু তার মধ্যে বুলেট নেই
আসলে ডন তার সেফটির জন্য প্রথমে ডয়ারে রাখা বন্দুকের মধ্য থেকে বুলেট বের করে রেখেছিল। তখন ডনের চোখ ওই কুকুরের উপরে পড়ে যে তার গলার মধ্যে একটা ফিতা বাঁধা ছিল, আর সেই ফিতাতেও একটা ডলারও ছিল। ওই মহিলা যখন রুমে এসেছিল তখন বারবার শুধু তার কুকুরের ডলারটাই দেখছিল। এটা দেখে ডনের সন্দেহ হয় আর ভাবে অবশ্যই এই ডলারের মধ্যে কোনো না কোনো রহস্য তো আছেই। এই জন্য ডন ওই কুকুরকে তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ডলার বের করে কুকুরটাকে ছেড়েও দেয়। তারপর ডন যখন সেখান থেকে চলে যায় তখন ওই রুমে গার্ডেরা চলে আসে। মহিলাটি বলে, শোনো, সে হয়তো বেশি দূর যায়নি, তাড়াতাড়ি তাকে ধরে আনো। তারপর তারা ডনকে তাড়া করতে ব্যস্ত হয়। তখন ডন তার কানে থাকা ব্লুটুথ ডিভাইসে কাউকে জিজ্ঞেস করে, আরে এখানে বাইক কোথায়? তখনই সে সেখানে একটা বাইক দেখতে পায় যেটা ডনের ফ্রেন্ড ডনের জন্য পার্ক করে রেখেছিল। কিন্তু ডন বাইকটা দেখার আগেই বাইকের সামনে একটা ট্রাক চলে আসে, আর এই জন্য ডন সেই বাইক দেখতে পায় না। কিন্তু সাইডে একটা স্কুটির মতো গাড়ি পার্ক করা ছিল। ডন ভাবে হয়তো এটাই আমার বন্ধু পার্ক করেছে, আর এই জন্য ডন সেটাতে উঠে তাড়াতাড়ি পালিয়ে যায়। কিন্তু আসলে সেটা সারার গাড়ি ছিল। সারাও জোরে জোরে চিল্লানো শুরু করে দেয় আর দৌড়াতে থাকে, কিন্তু ডন তো অনেক স্পিডে চলে যায়। তারপরেও ওই মহিলার গার্ডরা ডনের পিছু ছাড়ে না, কিন্তু ডন তো ডনই, সে তাড়াতাড়ি কাট করে অন্য সাইডে চলে যায় আর অবশেষে নিজের বন্ধুর গাড়ির কাছে পৌঁছে যায়। আর এটাই হলো ডনের ফ্রেন্ড, যার নাম হলো ফ্রেড। আসলে আপনাদের একটা কথা বলবো, ফ্রেডও ডনের মতো দুই রকমের কাজ করে। দিনে সে একজন লয়ার আর রাতে সে হ্যাকিং করে। আর সত্যি কথা বলতে ফ্রেড হ্যাকিংয়ে অনেক এক্সপার্ট। সে ডনকে অনেক সাহায্য করে। এরপর ডন ওই ডলার দেখে যেটা ওই কুকুরের গলায় ছিল। তার ভেতর একটা চিপ ছিল যার মধ্যে ওই চোরের ডিটেলস রয়েছে। এই জন্য ডন ওই চোরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ক্যাসিনোতে এসেছিল। তো চলেন তাহলে আমরা এখন প্রেজেন্টে যাই। ডন ওই চোরকে নেকলেসের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এই নেকলেস কোথায় আছে আমাকে বলো, তারপর দেখো আমি তোমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যাব। এই চোরও অনেক ইন্টেলিজেন্ট, তাই বলে তুমি প্রথমে আমাকে এখান থেকে বের করো, তারপর আমি তোমাকে ডিটেলস বলবো। ডনও বলে ঠিক আছে। তারপর ডন ফ্রেডকে কল করে বলে, আরে ইয়ার প্ল্যান বি কার্যকর করো। ফ্রেডও করে ফেলে। বাইরে সারা পুলিশকে কল করছিল। এর মধ্যেই ফ্রেড একটা পিলারের কাছে এমন অ্যাক্টিং করে দেখে মনে হয় পিলারের পেছনে কেউ তাকে মারছে। এটা দেখে সারা তার কাছে যায় আর বলে কি হয়েছে, কিন্তু ফ্রেড পাগলের মতো এদিক ওদিক পড়ে যেতে থাকে। আসলে ফ্রেড সারাকে ডিস্ট্র্যাক্ট করছিল। ওইদিকে চোর দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজা খোলে না। তখন ডন তাকে মারধর করে আর বলে, তুই চোর নামের কলঙ্ক, কি চুরি করবি তুই, তালাই তো খুলতে পারছিস না। এটা বলে ডন তার আংটি খুলে তার সাহায্যে দরজা খুলে ফেলে। তারপরে আর কি দুজনেই বাইরে চলে আসে। যাওয়ার সময় ডন ফ্রেডকে ইশারা করে যে কাজ হয়ে গেছে, বন্ধ কর অ্যাক্টিং। তো ফ্রেডও উঠে পড়ে আর সারাকে সরি বলে। আর সে আরো বলে যে আমার প্রায় খিঁচুনি হয়, এজন্য আমি এখানে শুয়ে পড়েছিলাম, অন্তত আপনি আমাকে সাহায্য করতে তো এসেছেন। এটা বলে ফ্রেডও চলে যায়। তখনই সারা দরজা খোলা দেখে বুঝতে পারে যে তারা দুজনেই পালিয়ে গেছে। তারপরে আর কি দুজনকেই তারা করতে শুরু করে সে, আর গার্ডদেরও ইনফর্ম করে, এই জন্য নিচের রাস্তাও তাদের জন্য বন্ধ করে দেওয়া হয়। দুজনেই পালিয়ে উপরে চলে আসে আর ছাদে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে চোর ডনের থেকে বাঁচার জন্য একটা রড দিয়ে ডনের উপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু ডন তো মার্শাল আর্টে এক্সপার্ট, তাই ডন চোরকে উপরে তুলে নিচে ফেলে দেয় আর জিজ্ঞেস করে, দেখো আমাকে শুধু এটা বলো ওই নেকলেসটা কোথায় আছে, না হলে তুমি বুঝতে পারছো না যে আমি তোমার কি অবস্থা করব। তখন চোর বলে, ওই নেকলেস একজন মডেলের কাছে আছে, আর ওই মডেল তোমার কোম্পানির জন্য অ্যাডও করে। একবার আমি ওই বাসায় চুরি করতে গিয়েছিলাম আর সেখানে অনেক টাকাও দেখেছিলাম। আমি সেখানেই ওই নেকলেসটাকে দেখেছি, কিন্তু আমি শুধু টাকাটাই নিয়েছি আর ভেবেছিলাম নেকলেস অন্য কোনোদিন চুরি করব। তো আমি শুধু এতটুকুই জানি, প্লিজ আমাকে মেরো না। কিন্তু এতক্ষণের মধ্যে সেখানে সারা আর কিছু গার্ড চলে আসে। সারা তাদের উপরে বন্দুক ধরে। তখন ডন চোরকে ধরে বলে, আমাদের এখান থেকে লাফ দিতে হবে। চোর বলে, আমি কি পাগল যে তোমার সাথে এখান থেকে লাফ দিব, আমাকে ছাড়ো। কিন্তু ডন তো তাকে টেনে লাফ দিতেই যাবে, কিন্তু তখন চোর তার শার্ট খুলে ডনের হাত থেকে বেঁচে যায়। ডন বলে, আরে আমি তো তোমাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু তুই তো একদমই বোকা। এই কথা বলে ডন একাই ছাদ থেকে লাফ দেয়। তখন জানা যায় যে ডন আসলে একটা ময়লার গাড়িতে লাফ দিয়েছিল। ওই গাড়ির ড্রাইভার অন্য কেউই নয় বরং ফ্রেড। ওইদিকে চোরও তো খুব খারাপভাবে ফেঁসে যায়। পুলিশ তাকে ধরে নিয়ে যায়, কিন্তু ওই 5 লাখ প্রাইজ মানি সারাকে কেউ দেয় না, কারণ তারা ডনকে চোরের সাথে ভেবেছিল। আর ডন যেহেতু পালিয়ে গিয়েছে তাই সারাকে প্রাইজ মানি দেওয়া হয় না। এসব ঘটার পর সারা হতাশ হয়ে তার ফ্রেন্ডের বেকারিতে যায়। সারার ফ্রেন্ডের নাম হচ্ছে কিম, আর তার বেকারি ডনের ফ্রেন্ড মানে ফ্রেডের বাসার নিচেই।
সারা সেখানে গিয়ে যা কিছু হয়েছে সব কিমকে বলে আর জিজ্ঞেস করে, তোমার বেকারি কেমন চলছে, সবকিছু ঠিক আছে তো? কিম বলে, এমনিতেও তো সব ঠিকই চলছে, কিন্তু এখন একটা কাজ করি। প্রথমে আমরা লোকেদেরকে আগে ফ্রি স্যাম্পল কেক দেব, তারপর থেকে আস্তে আস্তে লোকেরা বেকারিতে আসা শুরু করবে। তাহলে আগে একটা কাজ করি, প্রথমে আমাদের ওপরের প্রতিবেশীকে দিয়ে আসি। এটা ভেবে দুজন কিছু কেক নিয়ে ফ্রেডের বাসায় যায়, যেখানে ডনও ছিল। তারা ক্যামেরা দিয়ে তাদেরকে দেখে ফেলে। ডন ফ্রেডকে বলে, যদি সে আমাদেরকে এখানে দেখে ফেলে তাহলে বিপদ হয়ে যাবে, তাদের এটা বলো যে তুমি ব্যস্ত আছো আর দরজা বন্ধ আছে। ফ্রেডও ঠিক সেই রকমই করে। তারপর আর কি, তারা দুজনেই নিচে চলে আসে, কিন্তু নিচে একটা পার্সেল এসেছিল যেটা ফ্রেডের জন্য ছিল। তারপর দুজন সিদ্ধান্ত নেয়, আমরা ওই পার্সেল ওপরে নিয়ে যাব আর প্রতিবেশীর উপরে একটু ইমপ্রেশনও হওয়া যাবে। তারপর তো সে আমাদের বেকারিতে কেক নেওয়ার জন্য অবশ্যই আসবে। তাই দুইজন ওই ভারী পার্সেল উঠিয়ে নিয়ে উপরে যেতে থাকে। এই সব কিছু ক্যামেরাতে দেখে ফ্রেড ভয় পেয়ে যায় আর বলে, তার মধ্যে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, যদি সেটা পড়ে যায় তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। এখানে ফ্রেড এটাই বলছিল, এর মধ্যেই তারা দুজন সেখানে পার্সেলটা ভুল করে নিচে ফেলে দেয়। এটা দেখে ফ্রেড তো একদম অবাক হয়ে যায় আর বলে, আরে ইয়ার, আমি তো শেষ, আমি এখনই গিয়ে তাদের খবর নিচ্ছি। ডন বলে, আরে ভাই আমার কথা শোন, যদি সে তোমার মুখ দেখে ফেলে তাহলে সে তোমাকে পুলিশে ধরিয়ে দেবে। তখন ফ্রেড একটা পিঙ্ক কালারের হেলমেট পরে বাইরে আসে, যাতে তারা ফ্রেডের মুখ দেখতে না পায়। কিন্তু ফ্রেড তো জানতো না যে এটা সারার হেলমেট ছিল। আপনাদের তো মনেই আছে, ডন সারার স্কুটি চুরি করেছিল আর ওই স্কুটিতে হেলমেটও রাখা ছিল। তারপর ফ্রেড নিচে গিয়ে দুজনকে বকাবকি করতে থাকে যে তোমাদের এত বড় সাহস কোথা থেকে হলো আমার জিনিস ছোঁয়ার। দুজনে একটু নার্ভাস হয়ে যায় যে জানি না এখন সে কি করবে। কিন্তু তখনই সারা তার হেলমেটটাকে খুব ভালো করে দেখতে থাকে আর সারার মনে হয় এটা তো তারই হেলমেট। তারপর এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে ওই দিন ডন সারার স্কুটি নিয়ে পালিয়ে যাচ্ছিল। ডনের মনে হয়েছিল এই স্কুটি ফ্রেড তার জন্য সেখানে পার করে রেখেছিল, কিন্তু যখন তার ফ্রেডের সাথে দেখা হয় তখন সে জানতে পারে এটা সেই বাইক নয় যেটা ফ্রেড ডনের জন্য পার করে রেখেছিল। তখন ডন ফ্রেডকে এটাও বলেছিল যে ভাই তুমি এই স্কুটি আবারও ফিরিয়ে দাও। তারপর ফ্রেড ওই স্কুটিটাকে সেখানে পার করে রেখে যায় যেখানে আগে ছিল। সারাকে কষ্ট দেওয়ার জন্য ফ্রেড সেখানে কিছু টাকাও রেখে গিয়েছিল। আর এখানে যখন সারা এসে দেখে তার বাইকটা সেখানেই পড়ে আছে তখন সে অনেক খুশি হয়ে যায়, কিন্তু সেখানে টাকা দেখে সে অবাক হয়ে যায় আর বলে, এই চোর তো অনেক ভালো মানুষ মনে হয়, টাকাও রেখে চলে গেছে। কিন্তু সে নোটিস করে তার হেলমেটটা মিসিং। তো এখান থেকে আমরা চলে যাই প্রেজেন্টে। সারা দেখে সে ওই হেলমেটটা পরে আছে। এর মধ্যেই ডন একটা গাড়ি নিয়ে অন্য রাস্তা দিয়ে চলে আসে। ফ্রেড তার পার্সেল ওই গাড়িতে উঠিয়ে নিয়ে বসে পড়ে, কিন্তু যাওয়ার আগে সারা হেলমেটের শেড খুলে ফ্রেডকে দেখে ফেলে আর তার মনে পড়ে যায় যে ডন যে ময়লার গাড়িতে পড়ে গিয়েছিল সেই গাড়ি এই ছেলেটাই ড্রাইভ করছিল, মানে তারা দুজনেই চুরির পার্টনার। এটা ভেবে সারা তাদের পিছু করতে থাকে, কিন্তু সারার বাইক স্পিডে থাকা গাড়ি পিছু করতে পারছিল না। কিন্তু তার পাওয়ারের কথা আমরা সেটা কিভাবে ভুলতে পারি, তাই না? তার কাছে তো দূরের জিনিসকে জুম করে দেখার ক্ষমতা আছে। তাই সারা উঁচু জায়গায় গিয়ে দূর থেকে গাড়ি জুম করে ট্র্যাক করতে থাকে আর এর মধ্য দিয়েই রাত হয়ে যায়। অবশেষে ডন আর ফ্রেড ওই মডেলের বাসার সামনে থেমে যায়, যার কাছে অভিশপ্ত নেকলেস আছে। আসলে ওই মডেলের নাম হলো মিডা। এরপর ডন ওই বাসার ভেতরে যায়, কিন্তু সারা দূর থেকে এসব কিছু দেখছিল আর বলে, আচ্ছা তাহলে আজকে এই বাসায় চুরি করতে এসেছো, চোর কোথাকার, এখনই পুলিশকে কল করছি। তাই সারা তাড়াতাড়ি পুলিশকে কল করে আর বলে, আমি দ্বিতীয় চোরকেও ধরে ফেলেছি। এদিকে ডন যখন ভেতরে যায় তখন সে চমকে যায়, কারণ মিডার ঘরে শুধু রক্ত আর রক্ত ছিল। মনে হয় তাকে হত্যা করা হয়েছে। ডন ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এর মধ্যে সেখানে পুলিশ চলে আসে আর ডনকে অ্যারেস্ট করে নেয়। যাওয়ার সময় ডন সারাকে দেখে বুঝতে পারে যে পাক্কা সেই হয়তো পুলিশকে ইনফর্ম করেছে। পরে সিনে আমরা দেখি পুলিশ স্টেশনে ডনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ অফিসার বারবার ডনকে জিজ্ঞেস করে, তুমি মিডার বাসায় কেন গিয়েছিলে? ডন বলে, সে আমাদের কোম্পানির জন্য মডেলিং করে, আমি শুধু তার সাথে দেখা করতে গিয়েছিলাম, আর কিছুই না। অফিসার বলে, আমার তো সন্দেহ হচ্ছে তুমি তাকে মেরে ফেলেছো। ডন বলে, আরে বাহ, আপনি সব কেস কি এভাবেই খুব সহজেই বন্ধ করে দেন? আমার ব্যাপারে এমনিতেও আপনার কাছে কোনো প্রমাণ নেই। এর মধ্যে ডনের লয়ার অর্থাৎ ফ্রেড চলে আসে আর বলে, পুলিশ আসার 5 মিনিট আগে ডন ওই বাসায় গিয়েছিল। তাহলে কি আপনি এটা বলতে চাচ্ছেন যে 5 মিনিটের মধ্যে ডন ওই মডেলকে মেরে ফেলেছে? আর যদি হত্যা করেও থাকে তাহলে বেডের উপরে যে রক্ত পড়েছিল সেখানকার কিছু রক্ত তো ডনের ড্রেসেও লাগার কথা ছিল। এই ড্রেসে খুনের একটা চিহ্ন নেই।
আপনি হয়তো এটা নোটিশ করেছেন, আর আপনার কাছে কোনো প্রমাণও নেই যে ডন হত্যা করেছে। পুলিশও কোনো রাস্তা না পেয়ে বলে, ঠিক আছে, আপনি যেতে পারেন, কিন্তু যতক্ষণ এই কেসের ইনভেস্টিগেশন চলবে ততক্ষণ আপনি এই শহরের বাইরে যাবেন না। যখনই জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হবে তখনই চলে আসবেন। তাতে দুজন রাজি হয়ে যায়। পরের দিন সকালে সারা টিভিতে নিউজ দেখছিল। তখন সে জানতে পারে যে আসলে ডন একজন বড় কোম্পানির সিইও। এটা দেখে সারা একটু ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, আমি তো তাকে আবারও ভুল বুঝলাম, তাহলে এখন কি হবে? তাই তাড়াতাড়ি সারা কিমের কাছে যায় আর বলে, আরে ইয়ার, মনে হয় আমি ভুল করে ফেলেছি। ঠিক তখনই কিমের দোকানের মালিক কিমকে কল করে আর বলে, তোমাকে এই জায়গা খালি করতে হবে, আর এই জন্য আমি তোমাকে 2 মাসের ভাড়াও দিতে রাজি, কিন্তু প্লিজ অন্য কোথাও শিফট হয়ে যাও, নিজের বেকারিকে নিয়ে এখান থেকে চলে যাও। কিন্তু কিম বলে, আরে আপনি এটা কি বলছেন? আমি তো কিছুদিনই হলো এই বেকারিটা শুরু করেছি, এই মুহূর্তে যদি খালি করি তাহলে আমি কোথায় যাব? কিন্তু সে রাজি হয় না, অনেক আপসেট হয়ে পড়ে। কিন্তু বন্ধুরা, আসলে দোকানের মালিক আর অন্য কেউই নয়, বরং ফ্রেড। এই কথা শুনে তো সারার অনেক রাগ হয়ে যায় আর বলে, সে নিজেকে কি ভেবেছে? হঠাৎ করে খালি করতে বলার সাহস সে কোথা থেকে পায়? আর যখন সারা জানতে পারে যে দোকানের মালিক ওপরে থাকে, তাই সারা রেগে সোজা ফ্রেডের বাসায় যায়। সিসিটিভিতে সারাকে আসতে দেখে ডন বলে, আরে ইয়ার, সে তো আগুনের মতো নিঃশ্বাস নিচ্ছে, একে তুই সামলা। এটা বলে ডন রুমে গিয়ে লুকিয়ে পড়ে। তারপর ফ্রেড দরজা খোলে আর কিছু বলতে যাবে, তার আগেই সারা শুরু হয়ে যায় আর বলে যে, দেখো, আমার ফ্রেন্ড কিছুদিনই হলো এই বিজনেসটা শুরু করেছে। আমরা সবাইকে ফ্রি স্যাম্পল কেক দিচ্ছিলাম, আপনাকেও আমরা সেটাই দেওয়ার জন্য এসেছিলাম। এতটা বড় হৃদয়ের আমার ফ্রেন্ড, আর আপনি তাকে এখনই এখান থেকে বের করতে চাচ্ছেন? ফ্রেড তো বুঝতেই পারে না যে সে কি বলবে। ঠিক তখনই ডন বাইরে এসে বলে, আমরা তোমাকে 6 মাসের ভাড়া দিতেও রাজি, নিজের ফ্রেন্ডকে বলো সে বেকারি খালি করে দিক, এর মধ্যে সমস্যা কি? কিন্তু সারা তো নিজের কথা বলতেই থাকে। ডন তার সাথে আর তর্ক করতেই পারে না। তারপর সারা বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার সত্যিটা জানতাম না, আর আমি এটাও জানতাম না যে কালকে আপনি ওই বাসায় কেন গিয়েছিলেন, কিন্তু আপনি যাওয়ার আগে একজন লোক ওই বাসা থেকে বের হয়েছিল। এই কথা শুনে ডন চমকে যায় আর জিজ্ঞেস করে, কে ছিল সে? তুমি কি তাকে দেখেছিলে? সারা বলে, যদি আপনি আমাকে প্রমিস করেন যে বেকারি খালি করবেন না, তাহলে আমি আপনাকে আরো ডিটেলস দিতে পারি। ডনও তার শর্তে রাজি হয়ে যায়, কারণ এই মুহূর্তে ডনের জন্য ইম্পর্টেন্ট তো এটাই যে ওই মডেল মিডার হত্যাকারীকে খুঁজে বের করা, কারণ তার মাধ্যমে ওই অভিশপ্ত নেকলেসটির ব্যাপারে সে জানতে পারবে। এরপর সারা তাদেরকে ওই জায়গায় নিয়ে যায় যেখান থেকে সারা ওই লোককে মিডার বাসা থেকে বের হতে দেখেছিল, কিন্তু এই জায়গাটা মিডার বাসা থেকে অনেক দূরে। তখন ডন জিজ্ঞেস করে, তুমি এখান থেকে এত দূরে কিভাবে দেখেছো? এটা আগে বলো, আমাদের পাগল ভেবেছো? তখন সারা বলতে থাকে যে আমার চোখে একটা পাওয়ার আছে, যার মাধ্যমে আমি অনেক দূরের জিনিসও অনেক কাছে থেকে দেখতে পারি। কিন্তু সে এতটুকু বলেই থেমে যায় আর বলে, আমি আমার ব্রেন খাটিয়েছি আর খোঁজ করেছি যে সেখানে একটা লোক ছিল, চলো আমি তোমাকে ওই জায়গায় নিয়ে গিয়ে দেখাই। এটা বলে সারা তাদেরকে ওই জায়গায় নিয়ে যায়, কিন্তু সেখানে একটা দেওয়াল ছাড়া কিছুই ছিল না। তারপর আর কি, ডন তার উপরে একটু রেগে গিয়ে বলে, তুমি কি আমাদেরকে উল্লু ভেবে রেখেছো? এখানে তো কারোরই আসার চিহ্ন নেই, তুমি আমাদের সময় নষ্ট করেছো, আমাদেরকে বোকা বানিয়েছো। তাই এখন দেখো আমি তোমার ফ্রেন্ডের বেকারি কিভাবে 2 মিনিটের মধ্যে খালি করাই। এটা বলে তারা দুজন চলে যেতেই লাগে, কিন্তু তখনই সারা সেখানকার একটা সিসিটিভি ক্যামেরা দেখে আর বলে, আমার উপর বিশ্বাস হচ্ছে না তো, তাই এই সিসিটিভি চেক করো। তারা রাজি হয়ে যায়। যেহেতু ফ্রেড একজন হ্যাকার, তাই ওই সিসিটিভি ফুটেজ হ্যাক করে সে। আর যেরকম সারা বলেছিল যে মিডার বাসা থেকে একজন লোক বের হয়ে গিয়েছিল আর সে এই রাস্তা দিয়ে নিজের গাড়িতে গিয়েছিল, তারপর তাদের দুজনে সারার কথা বিশ্বাস হয়ে যায়। তারা ওই গাড়ির নাম্বারও বের করে আর সার্চ করার পর ওই গাড়ির ওনারের ছবি বের হয়ে আসে। তারপর তারা দুজনেই ওই লোকের খোঁজে বের হয়ে যায়, কিন্তু সারাকে মাঝ রাস্তায় ছেড়ে যায়। সারা তাদেরকে বকাবকি করতে থাকে যে নিজের কাজ হয়ে যাওয়ার সাথে সাথে আমাকে ছেড়ে চলে গেল, কিন্তু তোমাদের কি মনে হয় আমি এখনই পুলিশকে কল করে সবকিছু বলে দেব? এরপর সারা পাশের টেলিফোন বুথ থেকে পুলিশকে কল করে আর নিজের নাক চেপে আওয়াজ চেঞ্জ করে বলে, আমি ওই হত্যাকারী গাড়ি নাম্বার পেয়ে গেছি, সে মিডার হত্যা করেছে। কিন্তু পুলিশের লোকেরা বুঝতে পেরে যায় যে এটা সারা বলছে, তাই পুলিশ তাকে বকা দিয়ে বলে, বারবার যদি তুমি এরকম ভুল ইনফরমেশন দাও তাহলে জেলে ঢুকিয়ে দেব। এই কথা শুনে ভয়ে সারা ফোন কেটে দেয়। ওদিকে ফ্রেড ডনকে বলে, আমাদের সারাকে সেখানে রেখে আসা ঠিক হয়নি, সে আমাদের সাহায্য করেছে আর সারা ওই হত্যাকারীকেও দেখেছে, তাই যদি আমরা তাকে আমাদের সাথে নিয়ে যাই তাহলে আমরা ওই হত্যাকারীকে খুব সহজেই ধরতে পারবো আর আমরা নেকলেসেরও খোঁজ পেয়ে যাব। এই কথা শুনে ডনও রাজি হয়ে যায়। তারপর দুজনেই সারাকে নেওয়ার জন্য আবারও ফিরে আসে।
সারা তো এদের দেখে অনেক খুশি হয় আর বলে, আপনারা তো আমাকে অনেক কেয়ার করছেন। এটা বলে সারা গাড়িতে বসে পড়ে। তারপর ডন সারাকে বলে, তুমি কি আমার অ্যাসিস্ট্যান্ট হবে? এই কথা শুনে সারা খুশি হয় আর বলে, হ্যাঁ হ্যাঁ, এত বড় কোম্পানির সিইওর অ্যাসিস্ট্যান্ট হওয়া তো কোনো সহজ কথা নয়। ডন তখন মজা করে বলতে থাকে, এসেছে সিইওর অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য, আমি তো কাজের কথা বলছি। আমি চাই যে আমি যে ইনভেস্টিগেশন করছি এর মধ্যে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হও। সারা বলে, আচ্ছা চলো ঠিক আছে। তারপর তিনজন মিডিয়ার অ্যাসিস্ট্যান্টের কাছে যায় আর তাকে ওই গাড়ির ওনারের ছবি দেখিয়ে বলে, তুমি কি তাকে চেনো? অ্যাসিস্ট্যান্ট বলে, আমি তো তাকে চিনি না, কিন্তু তাকে আমি মিডিয়ার বাসার সামনে অনেকবার দাঁড়িয়ে থাকতে দেখেছি। এরপর তারা এই মডেলিং এজেন্সির সাথে দেখা করে, কারণ মিডা এই এজেন্সির জন্যই কাজ করত। তারা বসকে জিজ্ঞেস করে আর ওই নেকলেসের ব্যাপারেও জিজ্ঞেস করে, কিন্তু সে কোনো বিশেষ কিছু জানতো না। বস বলে মিডার একজন বয়ফ্রেন্ড ছিল, তারা দুজন রাতে একটা ক্লাবে যেত। আর আমি শুনেছি যে মিডা এখন মারা গেছে, কিন্তু তার লাশ পাওয়া যায়নি। তার রুমে নাকি অনেক রক্ত ছিল। হয়তো আপনারা তার বয়ফ্রেন্ডকে ওই ক্লাবেই পাবেন। ওই ক্লাবের নাম হচ্ছে গঙ্গাম। এরপর তারা তিনজন ওই ক্লাবের জন্য রওনা হয়ে যায়। তারা সিদ্ধান্ত করে সারা একজন মডেল হয়ে সেখানে যাবে। ডন তো সারাকে একটা সুন্দর ড্রেসও কিনে দেয়। সেই ড্রেস পরে যখন সারা বের হয়ে আসে, তাকে দেখে তো ডন একদম স্তব্ধ হয়ে যায় এবং ওপর থেকে নিচ পর্যন্ত তাকে দেখতে থাকে আর খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করে আমাকে কাজের উপরে মন দিতে হবে। এরপর ডন সারাকে একটা নেকলেস পরায়, যেটাতে সারাকে খুব মানাচ্ছিল আর অনেক বেশি সুন্দরও লাগছিল। তারপর সারা একজন মডেলের সাথে ক্লাবে যায়। ডন আর ফ্রেড বাইরে ছিল। এরপর সারার সাথে আসা সেই মডেল একটা লোকের কাছে বসে কথা বলতে থাকে, কিন্তু সেই লোক ওই মেয়েটাকে জোর করার চেষ্টা করে, কিন্তু ওই মডেল তার কথা শুনতে চাচ্ছিল না। তাই ওই লোকটা বোতল ভেঙে ওই মেয়েটার কাছে ধরে আর বলে, চুপচাপ তাড়াতাড়ি আমাকে কিস করো আর আমাকে জড়িয়ে ধরো, না হলে এখানেই মেরে ফেলবো। কিন্তু সেখানে বসে থাকা অন্য লোকেদের দেখে মনে হচ্ছিল তাদের কোনো কিছুই যায় আসে না, তারা ওই লোককে থামায় না। এখানে আমরা জানতে পারি যে এরকম এখানে প্রত্যেক দিনই হতেই থাকে, এই জন্য কেউ এইসব ব্যাপারে এতটা কেয়ার করে না। কিন্তু এখানে সারার অনেক রাগ উঠে যায় আর সারা ওই লোকের ওপরে ফলমূল ছুঁড়ে মারতে শুরু করে আর বলে, তোমার এত বড় সাহস কি করে হয় একজন মেয়ের সাথে বাজে ব্যবহার করার? তোমার মাথায় কোনো ব্রেন আছে নাকি তার মধ্যে গোবর ভরা আছে? কিন্তু সেই লোক সারার বকা শুনে রেগে যাওয়ার বদলে সে সারার দিকে তাকিয়ে থাকতে ব্যস্ত আর সে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। সে বলতে থাকে, এমনিতে তুমি অনেক সুন্দর আছো, এর আগে তো তোমাকে এখানে কখনো দেখিনি, তুমি কি এখানে নতুন নাকি? এইসব কিছু জিজ্ঞেস করার সময় সেই লোক সারাকে জোর করতে থাকে, কিন্তু তারপরেও সেখানে থাকা কোনো লোক সারাকে কোনো সাহায্য করতে আসে না। সারা কোনোভাবে তার হাত ছাড়িয়ে পালানোর সময় একজন লোকের সাথে ধাক্কা খায়, আর এটা অন্য কেউই নয়, এটা ডন ছিল। ডন কোট স্যুট পরে অনেক সুন্দর করে এন্ট্রি নেয়। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ডন এখানে এই কস্টিউমে কেন এবং কিভাবে এসেছে। আসলে যখন ওই লোক সারাকে দেখছিল তখন ফ্রেড জানতে পেরেছিল যে সারা কোনো বিপদে পড়তে চলেছে। মনে হচ্ছে সারার নেকলেসে কোনো সিক্রেট ক্যামেরা ছিল যার লাইভ রেকর্ডিং ফ্রেড দেখছিল। তাই সে তাড়াতাড়ি ডনকে ইনফর্ম করে আর ডন ড্রেস চেঞ্জ করে ভেতরে চলে আসে। এরপর ডন সারাকে নিয়ে বাইরে আসে আর সারা শুধু ডনকে দেখতেই থাকে আর ডনের কাছে আসে। এরকম মনে হয় যেন তারা কিস করবে, কিন্তু না, কাছে এসে সে বলে, জানো আমাদের একজন লোক রেকর্ড করছিল আর শার্টের ভেতরে ক্যামেরাও ছিল। ডন তো চমকে যায় আর ভাবে সে এতটা সূক্ষ্ম জিনিস কিভাবে জানলো, তাও আবার এত দূর থেকে। তারপর ডন যখন সারার বলা জায়গার দিকে তাকায় তখন দেখে একজন মাস্ক পরা লোক দাঁড়িয়ে আছে। ডনও রেগে ওই লোকের কাছে যায় আর তার শার্টের বোতাম ছিঁড়ে তাকে ফেলে দেয়। তারপর দেখে আসলেই তো লোকটা খুবই উন্নত একটা ক্যামেরা লাগিয়েছে। ওই লোকটা ভয়ে পালিয়ে যেতে লাগে, কিন্তু সারা তাকে পা দিয়ে রাস্তার মাঝখানে ফেলে দেয়। এরপর ডন গিয়ে তার মাস্ক সরায় আর জানা যায় এটা তো মিডার ম্যানেজার। সারা বলে, তুমি আমাকে কেন রেকর্ড করছো? সে বলে, মেয়েরা আমার দুর্বলতা, আমি মেয়েদের ভিডিও রেকর্ড করি আর সেই সব দেখার আমার অনেক ইচ্ছে। কিন্তু তার কোনো কথাই সারার বিশ্বাস হচ্ছিল না। তাই সারা বলে, সত্যি কথা বলো, না হলে তোমাকে পুলিশে দিতে আমার একটুও সময় লাগবে না। তখন সে সত্যি বলে যে এসব কিছু আমার বস আমাকে করতে বলেছে। আমার বস এখানে আসা এরকম মডেলের ভিডিও রেকর্ড করায় যখন কোনো মডেলিং কারোর সাথে ইন্টিমেট হয় তখন আমরা তার ভিডিও বানিয়ে আমাদের কোম্পানিতে মডেলিং করার জন্য জোর করি। যদি সে রাজি না হয় তাহলে আমরা তাকে ভয় দেখাই যে তোমার এই ভিডিও আমরা লিক করে দেব। এখানে আমাদের বসের সত্যিটা জানতে পারি। ডন প্রথমে ওই লোককে মেরে তার ফোন বের করে নেয় আর বসকে মেসেজ করে, আমরা ধরা পড়ে গিয়েছি বস,
সব এভিডেন্স শেষ করে ফেলুন। ওইদিকে বস এসব শুনে আপসেট হয়ে যায় যে সে এখন ফেঁসে যাবে, তাই সে ওই ভিডিওগুলো যে মেমোরিতে রেখেছিল সেটা বের করতেই যাবে, এর মধ্যেই সেখানে ডনের টিম পৌঁছে যায়। এটাই ছিল আসলে তাদের প্ল্যান, যে মেসেজ দেখা মাত্রই বস তথ্যগুলো মুছে ফেলতে চাইবে আর তখনই তারা তাকে হাতে নাতে ধরে ফেলবে। তাদের দেখে বস ওই মেমোরি কার্ড মুখে দেয়। ডন আর ফ্রেড তার মুখ খোলানোর অনেক চেষ্টা করে, কিন্তু সারা অনেক ভালো একটা আইডিয়া ভাবে আর সে তার কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে তাকে একটা চাপ দেয়। ব্যথায় সে তার মুখ খুলে আর মেমোরি কার্ডটাও সোজা বের হয়ে আসে। এরপর সারা সেটা উঠিয়ে ডনকে দিয়ে বলে, দেখেছো কতটা সহজ ছিল, তোমরা ফালতু কষ্ট করছিলে। এখানে ডন আর ফ্রেড সারার ট্যালেন্ট দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে পুলিশ সারার বলা ওই গাড়ির নাম্বার চেক করে আর ওই গাড়ি সার্চও করে, তার মধ্যে অনেক অস্ত্রও ছিল। ওইদিকে ডন, সারা আর ফ্রেড ওই মেমোরি সব ভিডিও রেকর্ড দেখছিল। ভিডিওতে মিটা একজনের সাথে কথা বলছিল, তার হাতে একটা ব্রেসলেট ছিল। এটা সারা দেখতে পায়, কারণ আমরা এটা আবারও বলে দিচ্ছি যে তার চোখ অনেক তীক্ষ্ণ। তাদের পেছন দিয়ে একটা লোকও যাচ্ছিল, তার ব্যাগের চেনে চাবির চেন ঝুলছিল। সারা এটা খুব কাছ থেকে দেখতে পারে আর বলে সেই দিন মিটার বাসা থেকে যে লোক ব্যাগ নিয়ে বের হচ্ছিল এই চাবি চেনটা সেখানে ছিল। সারার এসব কথা শুনে ডন অবাক হয়ে যায় আর বলে, আমি তো এসব কিছু জুম করেও পরিষ্কার দেখতে পাচ্ছি না, আর তুমি কিভাবে দেখতে পাচ্ছ? আর সেদিনও এত দূর থেকে আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কিভাবে দেখলে যে মিটার বাসা থেকে একজন লোক বের হচ্ছিল, আর এটাও দেখেছিলে যে তার ব্যাগে চাবির চেন ছিল? কিন্তু সারা তার পাওয়ারের ব্যাপারে কিভাবে বলবে? তাই সারা বাহানা করে যে আসলে আমার মাথায় খুব ব্যথা করছে, তাই আমার এখন বেশি কথা বলতে ইচ্ছে করছে না, আমার বাসায় যেতে হবে। এই কথা বলে সারা চলে যেতে লাগে। তখন ডন তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি এখন কিছু বলতে চাচ্ছিলে আর কিছু ভুলে তো যাচ্ছ না? সারা বলে, হ্যাঁ, আপনি আমাকে ক্লাবে ওই লোকের থেকে বাঁচিয়েছিলেন, তার জন্য থ্যাংক ইউ, এটাই বলতে চেয়েছিলাম আমি। তখন ডন বলে, আমি ওই ব্যাপারে জিজ্ঞেস করিনি, তুমি যে নেকলেস পরে আছো সেটা আমার, ফিরিয়ে দাও। এই কথা শুনে সারা একটু রেগে যায় আর বলে, এই ধনী লোকও না সামান্য একটা জিনিসের জন্য কেমন করে? এটা বলে ওই নেকলেস সে খুলে দেয় আর ডন সেটা অনেক সামলে রাখে। ডন বলে, এটার দাম জানো? এটার দাম 10 কোটি। এই কথা শুনে তো সারা একদম চমকে যায় আর বলে, 10 কোটি মানে? আমি এতক্ষণ ধরে আমার ঘাড়ে 100 একর জমি সতর্ক করেছিলাম। তারপর সারা তার বাসায় ফিরে আসে আর কিম সারা ড্রেস দেখে অবাক হয়ে যায় আর বলে, এই ড্রেস তুমি কোথায় পেয়েছো? এর দাম তো 1 লাখেরও কম হবে না। এই কথা শুনে সারা আবারও চমকে যায়, কারণ 1 লাখ তার 6 মাসের ইনকাম। ওইদিকে ডন ওই ফুটেজে ওই লোকটার চেইন জুম করে দেখে। এরপর বুঝতে পারে সারা তো একদম সত্যি কথাই বলছিল। তাই ডনের সন্দেহ হয় যে অবশ্যই সারার কাছে কোনো স্পেশাল পাওয়ার আছে, যার দ্বারা সে এত ছোট ছোট জিনিসও এত কাছ থেকে ক্লিয়ারলি দেখতে পায়। কিন্তু সারা আমাদের থেকে এই কথা লুকিয়ে যাচ্ছে কেন? আমি কালকেই তার সত্যতা জেনে নেব। পরের দিন ডন সারার অ্যাপার্টমেন্ট থেকে 1 কিলোমিটার দূরে একটা বিল্ডিং এর উপরে টেলিস্কোপ সেট করে দাঁড়িয়ে থাকে আর সারাকে কল করে বলে, একটু ছাদে আসো, তোমার জন্য একটা গিফট রেখেছি। সারাও ছাদে আসে। ডন বলে, আমি জানতে পেরেছি তোমার কাছে দূরের জিনিস ডিটেইলে দেখার পাওয়ার আছে, যেরকম টেলিস্কোপ দিয়ে দেখা হয় ঠিক সেই রকম। সারা অবাক হয়ে যায় আর বলে, আরে ইয়ার, আমার ভান্ডার তো খুলে গেল। সারা ডনকে দেখে ফেলে। ওইদিকে ডন একটা বোর্ড উঠিয়ে দেখায় আর বলে, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? সারা বলে, কোথায়? না তো, আমি তোমাকেও দেখতে পাচ্ছি না, আর তোমার হাতে রাখা জিনিসও দেখতে পাচ্ছি না। এই কথা শুনে ডন বলে, ধরা পড়ে গেছো। আমি তো তোমাকে বলিনি যে আমার হাতে কিছু আছে, তাহলে তুমি কিভাবে জানতে পারলে? এর মধ্যে ডন পড়ে যেতে লাগে। তখন সারা বলে, আরে ঠিক করে দাঁড়াও, মরার ইচ্ছে হয়েছে নাকি তোমার? কিন্তু সারা তো জানে না আসলে ডন অ্যাক্টিং করছিল। এই কথা শুনে ডন বলে, আরে তুমি তো একদম হাতে নাতে ধরা পড়ে গেলে, তাহলে তুমি এত দূর থেকেও আমাকে দেখতে পাচ্ছ, মানে তোমার কাছে এই সুপার পাওয়ার আছে, যেটা কিনা আমি সন্দেহ করেছিলাম। এসব বলে ডন টেলিস্কোপ দিয়ে সারার এক্সপ্রেশন দেখে। তার শকিং রিয়াক্ট দেখে ডন 100% শিওর হয়ে যায় যে সারার কাছে অবশ্যই কোনো না কোনো পাওয়ার আছে। আর এর মধ্যে দিয়েই এই পার্টিও এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, এই ড্রামাটা যে কি মারাত্মক লেভেলের একটা ড্রামা সেটা আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাকে মনে রাখুন।